দ্বাদশ শ্রেণীর কে বাঁচায় কে বাঁচে গল্পটির দেখো আজকের এই পর্বটাতে আমি শেষ অংশটা আলোচনা করছি। এর আগের পর্বে এতটা আমরা আলোচনা করেছিলাম। এরপরে দেখো, নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। তাহলে টুনুর মায়ের আবেদন যেন নিখিল তার পরিবারের মাঝে মধ্যেই খবরাখবর রাখে বা বারবার যেন এসে তাদের পাশে থাকার চেষ্টা করে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। যেহেতু নিখিল ঘোরতর বাস্তববাদী, তার মধ্যে যুক্তি, তার মধ্যে যে বাস্তব বোধ সব সময়ের জন্য রয়েছে, সব রকম প্রতিকূলতায় সে নিজেকে বাঁচিয়ে তারপরে সে সমস্ত রকম প্রতিকূলতা কাটানোর পথে পা বাড়ানোর কথা ভাবে, এবং সেই দৃষ্টিভঙ্গিতেই সে মৃত্যুঞ্জয়কে পেতে চেয়েছিল বন্ধুস্থানীয়, কিন্তু তার মধ্যে তো সেটা পেল না। তবুও এখনো পর্যন্ত কিন্তু হাল ছাড়েনি নিখিল। তা কিভাবে আমরা বুঝতে পারি যে নিখিল এখনো হাল ছাড়েননি? না, টুনুর মায়ের কাছে অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রীর কাছে কিন্তু একটা আবেদন তিনি তুলে ধরছেন যে যদি মৃত্যুঞ্জয় স্ত্রী সুস্থ হয়ে আবার ঘরের দিকে ফিরে তাকান তাহলে নিখিল তাদের পরিবারের পাশে সব সময়ের জন্য যতক্ষণ পারবে ততক্ষণ থাকবে, নইলে কিন্তু নয়। কিন্তু দেখো কি হলো ব্যাপারটা। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতাম বলতে ঘুরতাম বলতে এখানে ঘুরে বেড়ানোর কথা বলা হচ্ছে না। মৃত্যুঞ্জয় যেভাবে তার কর্মজীবন ত্যাগ করেছে বা যেভাবে তার পরিবারের প্রতি তার উদাসীনতার পরিচয় দিয়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দুর্ভিক্ষ কবলিত ফুটপাতবাসী মানুষগুলোর পাশে গিয়ে সর্বক্ষণ থাকার চেষ্টা করে চলেছে, বা তাদের পরিস্থিতি বোঝার জানার চেষ্টা করেছে, তাদের সম্পর্কে পরিচিত হতে চেয়েছে, বা তাদের কাছে থেকে ভেবেছে তাদের যে কোনো না কোনোভাবে সে সুরাহা করতে পারবে, এই পথ বা এই উপায় যে, বা তার মাইনের সমস্ত টাকাটাই রিলিফ ফান্ডে দিয়ে দিয়েছে, তার স্ত্রীর এবং তার একবেলার আহার পরিত্যাগ করেছে সেটাও বিলিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে যে সে সেই দুর্ভিক্ষ কবলিত মানুষগুলো সহায়তা করার চেষ্টা করছে, এই পথে নামতেন তার স্ত্রী, বা সেইভাবে কাটানোর জন্য যেমনভাবে মৃত্যুঞ্জয় কাটাচ্ছে তার জীবনটা ওই দুর্ভিক্ষ কবলিত মানুষদের সঙ্গে, সেইভাবেই কাটানোর চেষ্টা করতেন টুনুর মা। ঘুরতেন, তার মানে এই প্রশ্নটা স্বাভাবিক নিখিলের ক্ষেত্রে। নিখিল যেখানে টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রীকে পরিবারের হাল ধরার কথা বলছেন, সেখানে তিনি সুস্থ থাকলে ঠাকুরপো অর্থাৎ মানে মৃত্যুঞ্জয়ের সঙ্গে দুর্ভিক্ষ কবলিত মানুষদের দেখার জন্য ঘুরে বেড়াতেন, অর্থাৎ মৃত্যুঞ্জয় যে পথ অবলম্বন করেছে সেই পথে হাঁটতেন। সেইটা শুনেই কিন্তু এখানে নিখিল খুব অবাক হলো এবং অবাক হয়ে এই ধরনের প্রশ্ন উপস্থাপন করছেন। তারপরে দেখো, নিশ্চয় ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না। তাহলে টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রীরও কিন্তু ছেলে মেয়েগুলোর জন্য ভাবনা হারিয়ে গেছে মন থেকে। কেবল মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা, আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ টুনুর মা যখন সুস্থ ছিলেন তখন কিন্তু মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে দু তিন দিন ওই ফুটপাতবাসী নিরন্ন মানুষগুলোর সঙ্গে মানে তাদের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য, বা সেই তাদের সেই বাস্তব পরিস্থিতিটা তার স্ত্রীকে দেখানোর জন্য মৃত্যুঞ্জয় নিয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছু কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ওর বলতে কার? না, তার স্বামী অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কথা বলা হচ্ছে। তাহলে টুনুর মায়ের অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রীর ভাবনা শুধু হচ্ছে তার স্বামীর ভাবনা ভাবিত, মানে তার স্বামী যে ভাবনায় এতটা জর্জরিত হয়ে যাচ্ছে, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সে কারণেই যেন তিনি কিছু একটা করার কথা ভাবছেন। টুনুর মা কেমন একটা ধারণা জন্মেছে যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন। তাহলে তার স্বামীর মনের অবনতি বা তার মানসিক শক্তি হারানোর বিষয় নিয়ে টুনুর মা সচেতন, কিন্তু তিনি তার পরিবার সম্পর্কে ছেলে মেয়েগুলো সম্পর্কে সচেতন হতে পারছেন না।
বা দুর্ভিক্ষ কবলিত মানুষগুলোর জন্য সরাসরি কতটা সচেতনতা প্রকাশ করছেন সেখানেও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে মৃত্যুঞ্জয় স্ত্রীর মনের এই ভাবনা প্রসঙ্গে। এখানে অনেকটা যেন মৃত্যুঞ্জয় স্ত্রী তার স্বামীর প্রতি তার একাত্মতা বা তার স্বামীর প্রতি তার সতীত্ব প্রকাশ করতে গিয়ে যেন তার স্বামীর ভাবনায় ভাবিত হচ্ছেন। তারপরে দেখো, নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। তাহলে এই লাইনটায় আমি দাগ দিলাম। তাহলে কি শুনে নিখিলের মুখ কালি হয়ে গেল? একদম মৃত্যুঞ্জয় স্ত্রীর যেখান থেকে কথা শুরু হয়েছে, এইখান থেকে, যে যদি তিনি সুস্থ থাকতেন তাহলে তিনি মৃত্যুঞ্জয়ের সঙ্গেই দুর্ভিক্ষ কবলিত মানুষগুলোকে দেখার জন্য ঘুরে বেড়াতেন ফুটপাতে। তারপরে এই যে বক্তব্যটা, কোনোটাই প্রত্যক্ষ উক্তি নয়, সবই পরোক্ষ উক্তি করে পুরো এই পর্যন্ত বলতে হবে। এইখান থেকে এতটা চলে আসছে। এই কথাটা শোনার, এই ধরনের বক্তব্য শোনার পর বা তার চিন্তাভাবনা শোনার পরে নিখিলের মুখ কালো হয়ে যায়। অর্থাৎ তার মনের মধ্যে একটা নিখিলের মনে যেটুকুনি আশা ছিল যে মৃত্যুঞ্জয়কে যদি কোনোভাবে ফেরানো যায়, এইভাবে উদাসীনতা থেকে তাকে বাস্তবে আনা যায় বা তার পরিবারের পাশে থেকে তার পরিবারের একটু সাহায্য করা যায়, সেজন্যই আমরা দেখলাম যে নিখিলকে বারবার আসতে হয়। তাহলে নিখিলকে বারবার আসতে হয় কেন? শুধু যে তার টুনুর মায়ের সকাতর অনুরোধে তা কিন্তু নয়, নিখিলের মধ্যেও একটা তাগিদ কাজ করেছিল যে যদি কোনোভাবে এদের পরিবারে একটু কাজে লাগা যায় বা তার বন্ধুর পরিবারটাকে বাঁচানো যায়। কিন্তু দেখা গেল যখন তার স্ত্রীর মুখ থেকে এই ধরনের মন্তব্য শুনলেন, তার প্রবল মনে একটা ক্ষোভ জন্মালো যে যে বন্ধুর জন্য তিনি ভাবছেন কিছু করবেন, সে বন্ধুর জন্য তো তিনি আর কিছু করতেই পারবেন না, কেননা তার স্ত্রীও একই ভাবনায় ভাবিত হয়ে পুরো পরিবারটার কথা সম্পর্কে এরা উদাসীনতা প্রকাশ করছে। তারপরে দেখো, মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। মানে যে যে ফুটপাতগুলোতে মানে মৃত্যুঞ্জয়কে সাধারণত দেখা যায়, সেই জায়গাগুলো সম্পর্কে নিখিলও বেশ পরিচিত হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয়। তাহলে মানে মৃত্যুঞ্জয়কে আবার ফিরিয়ে আনার জন্য, বাস্তব বোধে আনার জন্য এখনো পর্যন্ত কিন্তু তার বন্ধু নিখিল তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে, তার সঙ্গেই থাকার চেষ্টা করছে সে তার কর্মজীবন সামলানোর পর। আর মৃত্যুঞ্জয় কিন্তু তার কর্মক্ষেত্র একেবারেই ছেড়ে দিয়েছে। তবুও তার তার চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য নিখিল কিন্তু চেষ্টা করে তাকে একটা ছুটির ব্যবস্থা করে দিয়েছে, যে মৃত্যুঞ্জয় ছুটিতে রয়েছে, সেই জন্য সে অফিসে আসছে না। আর ছুটি হয়ে যাওয়ার পর মৃত্যুঞ্জয়ের কাছে গিয়ে তার পরিচিত স্থানগুলো, এখন মৃত্যুঞ্জয় যে ফুটপাতে সাধারণত দুর্ভিক্ষ কবলিত মানুষগুলো সংলগ্ন হয়ে থাকতে চান, সেই জায়গায় তার বন্ধু নিখিল গিয়ে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কাটানোর চেষ্টা করেন। তাকে যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। মানে নিজের ভাবনা চিন্তা, নিজের মনকে মৃত্যুঞ্জয় যে পথে চালিত করে দিয়েছে, সেখান থেকে আর কোনো যুক্তি তর্ক তার মনের মধ্যে কোনোভাবেই প্রভাব ফেলছে না। তার সেই দৃষ্টি, তার ভাবভঙ্গি দেখে নিখিল কিন্তু পুরোটাই বুঝতে পারতেন। তার অভিজ্ঞতার কাছে কথার মারপেচ অর্থহীন হয়ে যায়। তাহলে কার অভিজ্ঞতা? না, মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতা। মৃত্যুঞ্জয় যে দুর্ভিক্ষ কবলিত মানুষগুলোকে দেখে তাদের সংলগ্ন হয়ে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, যে দুর্বিষহ একটা পরিস্থিতি সে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তাতে কথার মারপ্যাচ তার কাছে অর্থহীন হয়ে পড়ছে। এই কথার মারপ্যাচ দিয়ে তাকে বাস্তববাদী করানোর চেষ্টা করছে নিখিল, কিন্তু সে প্রচেষ্টা নিখিলের অর্থহীন হয়ে পড়ছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তাহলে আমি এই লাইনটায় দাগ দিচ্ছি, তোমরাও দাগ দাও যে কোন পরিস্থিতিতে নিখিল হাল ছেড়ে দিল। না, একদম প্রত্যক্ষ হিসেবে আমরা দেখতে পারি এই অংশটা, কিন্তু আমাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য যে মৃত্যুঞ্জয় দুম করে অফিস কেন যাওয়া বন্ধ করে দিল, যে সেই অফিসে যাওয়ার পথে প্রথম ফুটপাতে দুর্ভিক্ষ কবলিত মানুষের মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের শরীরে ও মনে যে প্রভাব পড়েছিল, এরপর থেকে তাকে আমরা ক্রমশই দেখি সে উদাসীন হতে আরম্ভ করে, তার মনের ওপরে প্রভাব পড়তে আরম্ভ করে। তারপরে
কি কি তার পরিবর্তন ঘটেছিল কিছুটা বলতে হবে সংক্ষেপে, তারপরে শেষেই প্যারাটা পুরোটা বলতে হবে। এটা বড় প্রশ্নের ক্ষেত্রে এরকম উত্তরটা লিখতে হবে। আচ্ছা, তারপরে লাস্ট প্যারাটা দেখো। তারপর মৃত্যুঞ্জয় বলছে যে মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলো মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। অর্থাৎ সে বাড়ি যাওয়াও হয়তো এবার বন্ধ করতে আরম্ভ করলো। সে সেই ধুলি মলিন পোশাক, তার মানে গায়ে যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক ছিল সেটাও আর থাকলো না। ধুতির বদলে ছেঁড়া ন্যাকড়া ব্যবহার করলো এবং হাতে পায়ে ধুলো বালি জমে মাটি দৃশ্যমান হয়ে উঠল। দাঁড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতের, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এসেছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। তাহলে এতদিন ধরে সমস্ত কর্মজীবন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ কবলিত মানুষগুলোকে ফুটপাতে বসে যে মন্ত্রের মতো কথা উচ্চারণ করতে শুনেছিল, এটা তার মনের মধ্যেও ঢুকে গিয়েছিল এবং তার ভাষায় পরিণত হয়েছিল। তারও যে পরিবার ছিল, তারও কর্মজীবন ছিল, এটা কিন্তু মৃত্যুঞ্জয় হারিয়ে ফেলল। এইভাবে আমরা দেখছি যে গল্পটাও শেষ হলো একটা প্রবল হতাশা নিয়ে, প্রবল মানে এখানে ক্ষোভ নিয়েই গল্পটা শেষ হলো, যেখানে মৃত্যুঞ্জয় একজন মধ্যবিত্ত কেরানি ছিল, সে কিভাবে একজন দুর্ভিক্ষ কবলিত ফুটপাতবাসীতে পরিণত হলো, এই কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হলো। এর পরের পর্বে আমরা প্রশ্ন সহ একটু উত্তর আলোচনা করব।